হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 13 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের যে হিস্ট্রি ক্লাস করছি আমরা ডব্লিউবিসিএস প্রিলিমসের, সেটা তার 12টা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাসগুলো অবশ্যই করে নিও, যে প্লেলিস্ট রয়েছে ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের। আজকে আমরা আলোচনা করব 2012 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করি। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? বলো, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি, একজন সুফি সন্ত ছিলেন। এটাও রিপিটেড প্রশ্ন। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে, যেমন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলো রয়েছে, সেখানে এই ক্লাসগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। এছাড়াও যেসব পরীক্ষাগুলো আসতে চলেছে, সামনে রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষা, আবার ডব্লিউবিপি কেপি নতুন করে ফর্ম ফিল আপ হবে। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ স্কিপ করো না। চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন? মানে গান্ধীজি প্রথম গণ আন্দোলনের অভিজ্ঞতা কোথায় অর্জন করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন ডি, চম্পারণ। ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ কবে করেছিলেন তিনি? 1917 সালে। কোথায় করেছিলেন? বিহারের চম্পারণে। এটা কি নিয়ে করেছেন তিনি? ভারতীয় স্বাধীনতার রাজনীতিতে গান্ধীজির প্রথম সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এই চম্পারণ সত্যাগ্রহে। এখানে তিনি চম্পারণ কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা হচ্ছিল। চম্পারণে কি করা হয়েছিল? কৃষকদের উপর নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল। ইংরেজরা খুব অত্যাচার করছিলেন। এই নিয়ে এই সত্যাগ্রহ বা এই আন্দোলন করেছিলেন গান্ধীজি কৃষকদের নিয়ে, নীল চাষীদেরকে নিয়ে। তারপরে 1918 সালে তিনি করেছিলেন কি, খেদা খেদা সত্যাগ্রহ। কোথায় করেছিলেন? গুজরাটের খেদা গ্রাম। যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলেন, তখন স্থানীয় কৃষকরা কর মুকুব করার জন্য শাসকের কাছে আবেদন করেছিলেন। ঠিক আছে, তার পরবর্তীকালে 1920 সালে কি হয়েছিল? অসহযোগ আন্দোলন। ঠিক আছে, যেটা 1922 সালে চৌরিচৌরা ঘটনার পরবর্তীকালে যেটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে তিনি কি করেছেন? লবণ অভিযান 1930 সালে, যেটা ডান্ডি আন্দোলন নামেও পরিচিত বা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। যেটা কবে হয়েছিলেন তিনি? গান্ধীজি 1930 সালে মার্চ মাসে। ঠিক আছে, যেখানে তিনি আহমেদাবাদ থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত তিনি পদযাত্রা করেছিলেন। তারপরে তিনি কি আন্দোলন করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। টোডরমল কে ছিলেন? বলো, টোডরমল কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন বি, আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ বা রাজস্ব মন্ত্রী। চলো পরের প্রশ্ন। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ, এ কে ফজলুল হক। বাংলায় এ কে ফজলুল হক 1936 সালে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। এই দলটি 1937 সালে নির্বাচনে অংশ নেন এবং এর স্লোগান ছিল কি, লাগন যার জমিদার, লাগন যার জমিদার। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? বলো, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন সি, রানা সঙ্গ। 1527 সালে বাবর এবং রানা সঙ্গ এর মধ্যে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। রানা সঙ্গ বর্তমান ভারতে রাজস্থানের মেওয়ারের শাসক ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? বলো। এটাও রিপিটেড প্রশ্ন। কে ছিলেন বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন বি, খান আব্দুল গফর খান। চলো পরের প্রশ্ন। দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হবে কি, অপশন বি, ইব্রাহিম লোদি। দিল্লির শেষ লোদি সুলতান ছিলেন কে? ইব্রাহিম লোদি। সিকান্দার এর জ্যৈষ্ঠ বা সিকান্দার শাহ লোদির জ্যৈষ্ঠ পুত্র। ওকে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন। কার কাছে? বাবরের কাছে। চলো পরের প্রশ্ন। তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? বলো। তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? রচয়িতা কে? অপশন সি, জিয়াউদ্দিন বারনি। চলো পরের প্রশ্ন। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? বলো। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হবে এ কে আজাদ। পরের প্রশ্ন।
খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? খালিমপুরে যে কোপার প্লেট ছিল সেটা পাল বংশীয় কোন রাজার সমর কীর্তির সম্পর্কে আমাদের অবহিত করে, আমরা জানতে পারি। কোন রাজা? সঠিক উত্তর হবে ধর্মপাল। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, গুপ্ত গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? বলো। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? কোন রাজা? বলো। সঠিক উত্তর হবে কি সমুদ্রগুপ্ত। একবারে সহজ প্রশ্ন এটা। চলো পরের প্রশ্ন, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোথায় বা কোন পত্রিকায়? এই প্রশ্নটা বহুবার এসে 2000 সাল থেকে প্রশ্নটা রিপিট হচ্ছে বারবার। কোন পত্রিকায়? হিন্দু প্যাট্রিয়ট। বলো। এটা এটা ডিটেলসে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা বলো যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কার লেখা বা কে সম্পাদনা করেছিল? এটা কমেন্টে জানাবে তোমরা যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কে সম্পাদনা করেন বা কে করেছিলেন? বলো। এইটা তোমরা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল? বলো। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল? কোথায় হয়েছিল? সিঙ্গাপুরে। একবারে সহজ প্রশ্ন। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে যে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিল? পাল বংশ মানে পাল বংশের যখন চলছিল বাংলায়, দ্বিতীয় মহিপালের সময় কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল। কি বিদ্রোহ? কৈবর্ত বিদ্রোহ। তার নেতা কে ছিল? নেতা কে ছিল? দিব্য। এটা পরীক্ষায় কিন্তু আসে। চলো পরের প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা বহুবার এসে পরীক্ষায়, বহুবার রিপিটেড হয়েছে। কে ছিলেন? ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? বলো। কার রচনা? সঠিক উত্তর কি? অপশন ডি, হরি সেন। কার সভাকবি? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তিনি। চলো, গান্ধীজি বা মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? বলো। গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? নাম কি? সঠিক উত্তর হবে কি? অপশন বি, মজুর মহাজন। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার রচয়িতা বা রচয়িতাকে? এটা আগের দিন পড়েছি আমরা। রচয়িতা কে? সঠিক উত্তর হবে কি? অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? বলো। সঠিক উত্তর হবে কি? সিপাহি বিদ্রোহ। অপশন ডি, 1857 সাল বা মহাবিদ্রোহ 1857 সাল। চলো পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? এই কথাটা কে বলেছিলেন? বলো। দিল্লির কেন্দ্রীয় আইনসভার কক্ষে এই কথা কে বলেছিলেন যে বিপ্লব দীর্ঘজীবী হোক? কে বলেছিলেন? ভগৎ সিং বলেছিলেন। ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি প্রথম মানে উত্থাপিত হয়? এগুলো সহজ প্রশ্ন, বারবার প্রশ্নটা পরীক্ষায় আসে। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। ঠিক আছে। পূর্ণ স্বরাজ দাবি বা পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়েছিল। কোন ঘটনা গান্ধীজিকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? একটু আগে আলোচনা করলাম। কোন ঘটনা? যেটা হয়েছিল কি? চৌরি চৌরা ঘটনা। সেখানে কি হয়েছিল? উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় যে জনতা ক্ষিপ্ত হয়ে কি করেছিলেন? একটা থানায় আগুন জ্বালিয়েছিল, যেখানে 22 জন পুলিশ কর্মী মারা গেছিল। ঠিক আছে। যার ফলস্বরূপ গান্ধীজি কি করেছিলেন? 1922 সালে তিনি অসহযোগ আন্দোলনকে স্টপ করে দিয়েছিলেন বা স্থগিত করে দিয়েছিলেন। কারণ কি? অসহযোগ আন্দোলন ছিল কি? অহিংস আন্দোলন, যেখানে হিংসার প্রবেশ হওয়ার ফলে গান্ধীজি এই আন্দোলন বন্ধ করে দেন। চলো পরের প্রশ্ন, 1919 সালে আইন কি নামে পরিচিত? একবারে সহজ প্রশ্ন। বলো। কি নামে পরিচিত? রাওলাট অ্যাক্ট হবে না? কি হবে? এটা হবে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। ওকে, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। পরের প্রশ্ন, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? বলো। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন? কে চালিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাসবিহারী বসু। রাসবিহারী বসু 1886 সালের 25শে মে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।
তিনি ভারতের বিপ্লবী কর্মকাণ্ডে এবং পরবর্তীকালে জাপানে ভারতীয় স্বাধীনতার জন্য সমর্থন আদায়ের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি দিল্লি ষড়যন্ত্র মামলায় লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টায় জড়িত ছিলেন এবং গদর আন্দোলনে গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেছিলেন। তাহলে কোন মামলা? দিল্লি ষড়যন্ত্র মামলা। এগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। চলো পরের প্রশ্ন। বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খাঁয়ের উত্তরসূরি কে ছিলেন? বলো কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, সুজাউদ্দিন। চলো পরের প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? একবারে সহজ প্রশ্ন, কংগ্রেস থেকে তো প্রশ্ন আসবেই আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে, একটা প্রশ্ন থাকবেই। কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। বহুবার পড়েছি আমরা, 1885 সালে এটা গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন? বলো জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? যে গঠন করেছিলেন তাকেই বলা হয়। কাকে বলা হয়? অপশন সি, এ.ইউ. হিউমকে বলা হয়। অ্যালান অক্টোবর হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। এই প্রশ্নগুলো আমরা আগের ক্লাসে অনেকবারই আলোচনা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? এটাও বহুবার এসেছে, গদর পার্টি নিয়ে বারবার পরীক্ষা প্রশ্ন এসেছে। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। অপশন এ। ওকে, চলো পরের প্রশ্ন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটাই আমি কমেন্টে জানাতে বলেছিলাম তোমাদেরকে, যদিও তার 30 নম্বর প্রশ্নে তার উত্তর দিয়ে দিয়েছে, আর জানাতে আমরা তোমাদেরকে। দেখো কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি বা হরিশচন্দ্র মুখোপাধ্যায়। যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। চলো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান রয়েছে? বলো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটি কিন্তু। ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? বলো ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? বলো সঠিক উত্তর হবে কি? অপশন সি, 1946 সালে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন। ভারতে স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নটাও রিপিটেড হয়েছে। কে ছিলেন? বলো সঠিক উত্তর হবে কি? অপশন বি, ক্লিমেন্ট এটলি। ওকে, চলো পরের প্রশ্ন। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? কোন বছর? বলো 1940 সালে। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বলো বাংলার গভর্নর, ভারতের গভর্নর, বাংলার ভাইসরয়। ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল এবং ভারতের গভর্নর জেনারেল এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বারবার। এই টপিকগুলো কিন্তু আমি ডিটেলস ক্লাসে সুন্দর করে করিয়ে দিয়েছি। তোমরা সুন্দর ভারতের ইতিহাসের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু ক্লাসগুলো করে নিও, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায় ডব্লিউবিসিএস। চলো সঠিক উত্তর হবে কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ। চলো পরের প্রশ্ন। পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন? বলো একবার সহজ প্রশ্ন, কে ছিলেন? দাদাভাই নওরোজি। ঠিক আছে, 37 নম্বর প্রশ্ন। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? কবে করেছিলেন? বলো সঠিক উত্তর হবে কি? 1856 সালে। ঠিক আছে, তিনি যে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন, এটা তার কোন নীতি বা কোন কূটনৈতিক চালের মাধ্যমে তিনি এটা করেছিলেন? এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কোন নীতির মাধ্যমে বা কোন কূটনৈতিক নীতির মাধ্যমে তিনি এই অযোধ্যাকে তিনি অধিগ্রহণ করেছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে? বলো কবে হয়েছিল? এটাও রিপিটেড প্রশ্ন, 1929 সালে। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেছিলেন? বলো কে করেছিলেন? এবার সহজ প্রশ্ন এটা, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, অধীনতা মিত্রতা নীতির জনক কে? লর্ড ওয়েলেসলি। যেগুলো ডিটেলস দেওয়া নেই এর মানে এটা নয় যে ওগুলো আসেনি পরীক্ষায়, ওগুলো আগে রিপিটেড হয়েছে, আগের ক্লাসে ওগুলো ডিটেলসই আমরা আলোচনা করেছি, তাই আর ডিটেলস আর লিখিনি, আর ডিটেলসে জানাচ্ছি না। কারণ আগের ক্লাস তোমরা যদি প্রথম ক্লাস থেকে করে থাকো ক্লাসগুলো সুন্দর করে প্লে লিস্ট অনুযায়ী, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আগের ক্লাসে সুন্দর ডিটেলসে কিন্তু তোমরা পড়েছো, পড়ে থাকবে। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেছিলেন? বলো কোন বছর? 1793 সালে। এটাও আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই আবার পুনরায়।
বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি। তিনি প্রশাসনের দ্বৈত ব্যবস্থা বাতিল করেছিলেন। কে করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। 1773 সালে রেগুলেটিং আইন তার সময় পাস হয়েছিল এবং 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট তার সময় চালু হয়েছিল। 1774 সালে রোহিলা যুদ্ধ হয়েছিল। তিনি কলকাতায় সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এসআইটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ মাধ্যমে সলবাই চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল কার সময়? ওয়ারেন হেস্টিংস সময়। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ যেখানে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কার সময়? ওয়ারেন হেস্টিংস সময়। এটা এই দুটো আলাদা তথ্য কি আছে? 1793 সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন কার সময়? বাংলা গভর্নর কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। ঠিক আছে, যেখানে একটা বিখ্যাত আইন ছিল, কি ছিল? সূর্যাস্ত আইন। চলো পরের প্রশ্ন। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? বলো। একটা সহজ প্রশ্ন, আমরা আগেও এটা পড়েছি। কে করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। চলো পরের প্রশ্ন। কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বলো। কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন গ্রন্থে? সেটা হলো অপশন বি, ঋগ্বেদে। ঠিক আছে, পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? কেন গুরুত্বপূর্ণ? অপশন বি, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পদযুস্ত হেরে গেছিল তাই। চলো 45 নম্বর প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? এটা আগের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি। কত সালে হয়েছিল? 1855 সালে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তোমরা কমেন্টে জানাবে সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি? সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব কারা দিয়েছিল? পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? বলো। বলো, সঠিক উত্তর কি? মোহাম্মদ শাহ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, শাহজাহান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? বলো। কোথায় হয়েছিলেন? তিনি ত্রিপুরীতে। প্রথমে তিনি হরিপুরাতে হন, হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, 1938 সালে। আর ত্রিপুরীতে হয়েছিলেন কত সালে? 1939 সালে। তারপর এখানেই তিনি যখন গান্ধীজি মনোনীত পট্টভি সীতারামাইয়াকে তিনি হারিয়ে তিনি এই ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, গান্ধীজির অমতের জন্য তিনি এই সভাপতিত্ব ত্যাগ করে কি হয়? ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। চলো পরের প্রশ্ন। কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? জাহাঙ্গীরের রাজসভায় কোন বিদেশি এসেছিলেন? কে এসেছিলেন? অপশন সি, টমাস রো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন। আমরা এই বিদেশি যে আগমন সেটা নিয়ে কিন্তু আমরা, বা বিদেশি পর্যটক যারা ভারতে এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাস করেছি, ডিটেলস ক্লাস। তোমরা যদি না দেখে থাকো ওই ক্লাসটা কিন্তু দেখে নিও। ঠিক আছে, চলো 50 নম্বর প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। স্বরাজ আমার জন্মগত অধিকার, একথা কে বলেছিলেন? সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন পরীক্ষায়। কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এই ছিল টোটাল 50টি প্রশ্ন, যেটা ডব্লিউএসএসসি 2012 সালে এসেছিল। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। আমরা 2000 সাল থেকে আপ টু ডেট বর্তমান সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি ডব্লিউএসএসসি। এখান থেকে নানান প্রশ্ন সামনে যেসব পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু কমন আসতে পারে, তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে।